সর্বকালের সেরা পেস বোলিং জুটি কোনটা? আসলে পেস বোলিং জুটি না বলে বলা উচিত ছিল বোলিং জুটি কোনটা? আমার মনে হয় না আপনাদের খুব বেশি ভাবনা চিন্তা করার দরকার আছে। শুধু একটু পেছন দিকে তাকালেই দেখতে পাবেন যে পৃথিবীর ইতিহাসে সেরা বোলিং জুটি হচ্ছে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস। মানে 2W। এই 2W কে সর্বকালের সেরা বোলিং জুটি বলতে আসলে খুব বেশি কিছু জানার দরকার হয় না। আপনি শুধু এটা জানলেই চলবে যে এরা ১৭০৯টা উইকেট ইন্টারন্যাশনাল উইকেট নিছে দুজনে মিলে। তো এটাই আপনারা বুঝতেছেন যে এর কাছাকাছিও পৃথিবীর অন্য কোনো জুটি পৌঁছাতে পারে নাই। কিন্তু শুধু এই স্ট্যাটিস্টিক্স না, অ্যাকচুয়ালি ধরেন শন পোলক একবার বলতেছিল শুধু নাম্বার দিয়ে ওয়াসিম ওয়াকার জুটি বোঝা যাবে না, এরা যে ল্যাথাল, মানে ল্যাথাল শব্দটাই সে ইউজ করছে, এরা যে প্রাণঘাতী জুটি দুজনে তৈরি করতো দুপাশ থেকে, এই রকম ভয়ানক ঘাতক জুটি আমি এই জীবনে আর দেখি নাই। এটা বলতেছে শন পোলক। এই ঘাতক জুটি শুধুমাত্র মাঠের জুটি ছিলেন না, তারা সম্ভবত ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ভালো দুজন বন্ধু ছিল। একটু ছোট বড় ছিলেন দুজন, কিন্তু অসাধারণ একটা বন্ধুত্ব ছিল। একসময় একসঙ্গে ছাড়া ঘুমাতেন না, বিদেশ সফর মাত্রই দুজনের রুমমেট থাকতেন, একসঙ্গে ঘুরে বেড়াতেন, বাইরে ডিনারটা করতে গেলেও একসঙ্গে করতেন। সেরকম দুজন মানুষ একটা দীর্ঘ সময় মুখ দেখা দেখি বন্ধ রাখছিলেন। এমনকি প্রকাশ্যে ইডেন গার্ডেনে বসে দুজনের ড্রেসিং রুমে হাতাহাতির মতো কাণ্ড করছিলেন। সেখান থেকে শুরু করে 2003 বিশ্বকাপ পর্যন্ত দুজনে পরস্পরের বিরুদ্ধে ষড়যন্ত্র, মুখ দেখাদেখি বন্ধ, যান মানে সম্ভব সব শত্রুতা করছেন। অবশেষে আবার দুজন বন্ধু হয়ে গেছেন। এই যে বন্ধু থেকে শত্রু, শত্রু থেকে আবার বন্ধু, এই গল্পটা একটু করি দুজনের সাকসেসে। ওয়াসিম ওয়াকারের প্রথম মিলটা হচ্ছে দুজনেই ইমরান খানের শিষ্য। শিষ্য মানে এই না যে ইমরান খান দুজনকে হাতে ধরে বোলিং শেখাচ্ছেন, দুজনই আসলে প্রোডিজি হিসাবে ইমরান খানের খুব পছন্দের ছিলেন। এবং ইমরান খান যখন বলতেন যে তার উত্তরসূরির কথা, উনি আসলে দুজনের কথাই বলতেন বোলার হিসাবে। অবশ্য ওয়াসিম খান একটা অলরাউন্ডার হিসাবেও ইমরান খানের উত্তরসূরি। ওয়াসিম এখনও প্রচণ্ড ইমরান ভক্ত মানুষ, ওয়াকারও তাই। ওদের কাছে ইমরান ভাই আলাদা একটা ব্যাপার। তো দুজনই ইমরানের আবিষ্কার, ইমরানের শিষ্য, সেই জায়গা থেকে ওদের প্রতি একটা আলাদা নজর জাতীয় দলে জুটি বাঁধার আগে থেকেই ছিল। ওয়াসিমের অভিষেক ওয়াকারের বছর পাঁচেক আগে 1984 সালে এসে দুজনে প্রথম খেললেন। ওয়ানডেতে প্রথম খেললেন শারজায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, টেস্টে প্রথম খেললেন ইন্ডিয়াতে। ইন্ডিয়ার বিপক্ষে প্রথম ইনিংসেই দুজনে 4-4 8 উইকেট নিয়ে নিলেন। এরপরে পরের প্রায় এক দশকেরও বেশি সময় টেস্টে, ওয়ানডেতে এটা নিয়মিত চিত্র ছিল যে প্রতিপক্ষের অধিকাংশ উইকেট এই দুজনে ভাগাভাগি করে নেবে। 18বার এই এক দশকে ওয়াসিম ওয়াকার প্রতিপক্ষের 10 বা তার বেশি উইকেট নিয়েছেন টেস্টে। আপনি বুঝতে পারতেছেন মাঝে যেটা, মানে প্রতিপক্ষের থাকে হচ্ছে 20টা উইকেট, এর ভিতরে 18বারই ওয়াসিম আর ওয়াকার মিলে 10-এর বেশি উইকেট নিয়েছেন। সর্বোচ্চ 18 উইকেট পর্যন্ত নিয়েছেন দুইজনে। 20-এর মধ্যে 18টা উইকেটই দুই বাড়িতে ভাগ করে নিয়েছে। এটা দিয়েও আপনি কিছু বুঝতে পারবেন না। বলছিলাম যে বোলিংয়ের কথা বলবো না, বন্ধুত্বের কথা বলবো, তার আগে একটু বলে নিই। ধরেন এক পাশ থেকে ওয়াসিম আকরাম, পৃথিবীর ইতিহাসে ওয়াসিম আকরামের মতো বৈচিত্র্যময় পেসার আগে আসে নাই এবং বেশিরভাগ মানুষ মনে করেন আর ভবিষ্যতে আসবে না। পেস বোলিংয়ের শেষ কথা ওয়াসিম আকরাম, আর আমার কাছে ক্রিকেটের শেষ কথা আসলে ওয়াসিম আর টেন্ডুলকার। তো যাই হোক, আমার ব্যক্তিগত ওয়াসিম প্রেমের গল্প আরেকদিন বলবো। এক এন্ড থেকে ওয়াসিম আকরাম 6 বলে 6টা ডেলিভারি নিয়ে হাজির। আউট সুইং করতেছেন, ইন সুইং করতেছেন, ইয়র্কার করতেছেন, কাটার করতেছেন, কখনো বাতাসে বাঁক নেওয়াচ্ছেন। ওয়াসিম ওয়াসিম ওয়াজ জিনিয়াস। আরেক সাইড থেকে ওয়াকার কী করতেছেন, ওয়াকারে আপনারা সেই গতি দেখছেন কিনা আমি জানি না, যারা একটু তরুণ তারা বুঝতে পারবেন না, তারা হয়তো শেষ দিকের ওয়াকার ভাববেন যে সময় তার ওই গতিটা ছিল না। ওয়াকার ওই সময় পেস সেন্সেশন। হ্যাঁ, শোয়েব আক্তার বা শন টেইট ছিলেন না, কিন্তু ভয়ানক গতি। 145 থেকে 150 তো তার রেগুলার কাজ ছিল, 155টাও উঠে যেতেন। সেই গতির মধ্যে ইয়র্কার মারতেন, মানে নারকী ইয়র্কার। সোজা কথায় তখনকার ব্যাটসম্যানদের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন ছিল ওয়াসিম ওয়াকাররে একসঙ্গে সামলাইতে হবে। এটা মানে কোনো দলের জন্য খুব স্বস্তির ব্যাপার ছিল না। দুই এন্ড থেকে ওরকম পরস্পর বিরোধী চরিত্রের দুইজন বোলার যখন বল করে এবং তারা আবার পরস্পরের সঙ্গে সেলিব্রেট করতেছে। ওয়াকার ওই সময়টা সম্পর্কে বলতে গিয়ে পরে একটা ইন্টারভিউতে বলছেন যে আমার আর ওয়াসিম ভাইয়ের ব্যাপারটা ছিল এরকম যে আমি যদি কোনো ইনিংসে 5 উইকেট মেরে দিতাম, ওয়াসিম ভাই সবচেয়ে বেশি আনন্দ পেত। কিন্তু ওয়াসিম ভাইয়ের মনে মনে টার্গেট থাকতো আগামী ইনিংসে আমার 6টা মারতে হবে। আবার ওয়াসিম ভাই যদি কোনো ইনিংসে 5 উইকেট মেরে দিত,
আমি ওয়াসিম ভাইয়ের জড়ায় ধরে সবচেয়ে বেশি সময় কাটাইতাম। প্রত্যেকটা উইকেটে আমি আমার উইকেটের মতো আনন্দ পেতাম, কিন্তু মনের ভিতরে থাকতো যে আমারও পরের ইনিংসে 5 উইকেট পাইতে হবে। এই যে হেলদি কম্পিটিশন, ওয়াসিমও জাস্ট গত মাসে একটা ইন্টারভিউতে বলতেছিলেন যে ওয়াকার আর আমার মূল ব্যাপারটা ছিল হেলদি কম্পিটিশন। আমরা কখনো আশা করতাম না যে এই উইকেটটা যেন ও না পায়, আমরা চাইতাম এই উইকেটটা ও পাক, কিন্তু পরেরটা আমি নিব, বা এই ইনিংসে ও 5টা উইকেট পাক, পরের ইনিংসে আমি নেব। আমাদের টার্গেট ছিল আমরা দুজনে মিলে কতটা ফাইট করতে পারি, কিন্তু সেইখানে প্রত্যেকের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। এই যে হেলদি ফাইট, এটা তাদেরকে অসাধারণ বন্ধু এবং অসাধারণ এক জুটিতে পরিণত করলো। একই সঙ্গে মাঠের ভেতরে তো বটেই, মাঠের ভেতরে সম্পর্কটা কেমন ছিল এটা ওয়াসিম বলতেছিলেন যে ও আমাকে ওয়াকার তো প্রচণ্ড বুদ্ধিমান পেসার ছিলেন, তারপরেও এসে জিজ্ঞেস করতো, ওয়াসিম ভাই বলো তো যে এই সময় যদি আমি একটা মারি, শর্ট ডেলিভারি করি, তাহলে কেমন হবে। মানে দুজনের সঙ্গে খুব পরামর্শ করতো। ওয়াসিমও পরামর্শ নিতেন যে এই সময় ইয়র্কার মারলে কেমন হবে, বা এই সময় আউটসুইঙ্গার মারলে কেমন হবে। ও মানে এই যে ব্যাপারটা দুজনের ভিতরে পার্টনারশিপটা, এটা মাঠের বাইরে চলে গেল। দুজনের বয়সের সামান্য একটা পার্থক্য থাকলেও দুজনের রুমমেট ছিলেন, একদম শুরু থেকেই দুজনের রুমমেট ছিলেন। এবং ওই যে যেটা বললাম, ডিনার টেবিলে দুজনে একসঙ্গে ক্রিকেট নিয়ে আড্ডা দিচ্ছেন, ফিল্ম নিয়ে আড্ডা দিচ্ছেন। দুজনেই তো একটু প্লে বয় টাইপের, গুরু ইমরান খানের মতোই একটু প্লে বয় টাইপের ছিলেন ওই সময়টায়। তো ফলে ওই সব আড্ডা, বিচের পাড় ধরে দুজনে হাঁটা, গল্প করা, খেলা না থাকার সময়ও পাকিস্তানি দুজনে একসঙ্গে ঘোরাঘুরি, সব মিলে ওয়াসিম ওয়াকার সর্বার্থে জুটি। মাঠের বাইরে হোটেলে সর্বোচ্চ জুটি। এই জুটিটা হঠাৎ করে 93-4 দিকে ভেঙে গেল, কিন্তু দুজনের মধ্যে সম্পর্কটা অবনতি ঘটল। 92 ওয়ার্ল্ড কাপে কিন্তু ওয়াকার যেতে পারেন নাই, এবং সেটা নিয়ে ওয়াসিম ওই সময় একটা দেশ ছাড়ার আগে একটা ইন্টারভিউতে বলছিলেন যে ওয়াকারদের ছাড়া আমি কোনো ম্যাচ খেলতে না, এটা ভাবলেই আমার অসহায় লাগে। একটা বছর পার হতে না হতেই দেখা গেল দুজন একজন আরেকজনের সঙ্গে মুখ ফুলায় রয়েছে। এটার ঘটনাটা ঘটলো হচ্ছে ওয়াসিম তখন প্রথম ক্যাপ্টেন হলেন। ক্যাপ্টেন হওয়ার পর সম্ভবত এটা অস্ট্রেলিয়া সফরের ঘটনা ছিল। ওই সফরে পাকিস্তান 43 বা 44 রানে একটা ইনিংসে অল আউট হয়ে গেল। অল আউট হয়ে যাওয়ার পরে ওয়াসিম ড্রেসিং রুমে ফিরে একটু মিসবিহেভ করলেন। ক্যাপ্টেন হিসেবে উনি তো তরুণ, 1993 সালে তো ওয়াসিম আকরাম খুব বুড়ো মানুষ না, এবং তখন দলে জাভেদ মিয়াঁদাদ আছেন, আরও অনেক সিনিয়র খেলোয়াড়রা আছেন, মালিক আছেন, মানে সেলিম মালিক আছেন, অনেকেই আছেন। ফলে তারা ব্যাপারটা ভালোভাবে নিলেন না। ওয়াসিম যে এসে সিনিয়রদের দায় দিয়ে বা ব্যাটসম্যানদের দায় দিয়ে কথাবার্তা বললেন, এই ব্যাপারটা কিন্তু হোটেল রুম, ড্রেসিং রুমে একটু অশান্ত করে তুলল, এবং সিনিয়ররা ম্যানেজমেন্টের কাছে অভিযোগ করলেন যে ওয়াসিম টিম সামলাইতে পারতেছে না। মজার ব্যাপার এটা না, মজার ব্যাপার হচ্ছে কোনো একটা পাকিস্তানি পত্রিকায় সময় লিখলো যে এই যে সিনিয়ররা যে বিদ্রোহ মতো করলো, বিদ্রোহ বলতে সিনিয়ররা গিয়ে ম্যানেজারে বললো যে ওয়াসিম ক্যাপ্টেন থাকলে আগামী টেস্ট আমরা খেলবো না, পরিস্থিতি এরকম হয়ে গেল। জাভেদ মিয়াঁদাদ বা সেলিম মালিক কেউ একজন বলছিল, কিন্তু এখানে থেমে থাকলো না বিষয়টা। পাকিস্তানি পত্রিকা দাবি করলো যে সিনিয়রদের ম্যানেজারের কাছে পাঠাইছিল ওয়াকার। মানে এই রকম একটা ব্রুটাস, তুমিও এরকম একটা ঘটনা ঘটে গেল। যে লোকটা 1 বছর আগেও, মানে কয়েক মাস আগেও ওয়াসিমের সবচেয়ে বড় বন্ধু, ক্যাপ্টেন্সি পাওয়ার পরে ওয়াসিম ক্যাপ্টেন্সি পাওয়ার পরেই আবিষ্কার করলেন তার বিপক্ষে যে সবচেয়ে বড় বিদ্রোহটা হলো, সেই বিদ্রোহটাই নাকি গোপনে নেতৃত্ব দিচ্ছে ওয়াকার। ঘটনাটা সত্যি কি মিথ্যা জানি না, নাকি এটা মিডিয়ার বানানো কেউ জানে না, কিন্তু এটা দুজনের সম্পর্ককে আড়ষ্ট করে ফেললো। মাঠে দুজনে জুটি বেঁধে বল করতেছে, সেলিব্রেশন করতেছে, ট্রফি হাতে পোস্ট দিচ্ছে, একসঙ্গে মানুষের সামনে হাই হ্যালোও করতেছে, কিন্তু এক রুমে আর থাকে না, রুম আলাদা হয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে দুজনকে আর কখনোই একসাথে ঘুরতে দেখা যায় না। তৃতীয় কথা হচ্ছে দুজনই মাঠের বাইরে আর কথা বলে না, মাঠে হাই হ্যালো করে। ওয়াসিম ক্যাপ্টেন, ফলে ইয়ে বল লেলো, ইয়ে ওভার তুম ডালো, এটুক তো বলতে হবে, তো এটুকুই বলে, কথা তেমন হয় না, মাঠের বাইরে একদমই আলাপ বন্ধ। এভাবে অলমোস্ট 5-6 বছর কেটে গেল, দুজনই আড়ষ্ট সম্পর্ক। এবং সারা পৃথিবীর পত্রপত্রিকা, পাকিস্তানের পত্রপত্রিকা তো বটেই, সারা পৃথিবীর পত্রপত্রিকার তখন একটা সেন্সেশনাল ইস্যু যে ওয়াসিম ওয়াকার পরস্পরের সঙ্গে কথা বলে না। এ অবস্থা থেকে 1999 সালে এসে একটা বিস্ফোরণ হলো। ইন্ডিয়া ট্যুরে আসছিল পাকিস্তান, তখন সম্ভবত ওয়াসিম আবারও ক্যাপ্টেন। ওয়াসিম ক্যাপ্টেন। দিল্লি টেস্টে ইন্ডিয়া হারার পরে ড্রেসিং রুমে ফিরে সরাসরি ওয়াকারের টার্গেট করে একটা গালি দিয়ে বসলো ওয়াসিম। মানে এইটা ছিল প্রথম বিস্ফোরণ প্রকাশ্যে।
এর আগে তো ব্যাপারটা ছিল যে আমরা যেরকম পত্রপত্রিকায় পড়ি যে অমুক নায়কের সঙ্গে তমুক নায়কের প্রেম, নায়িকার প্রেম, অমুক নায়কের সঙ্গে তমুক নায়কের মুখ দেখা দেখি বন্ধ, কিন্তু আসল সত্যি তো কেউ জানে না। এবার কিন্তু দিল্লি টেস্টের ড্রেসিং রুমে এসে পাকিস্তান হেরে যাওয়ার পরে ওয়াসিম সরাসরি ওয়াকারের গালি দিল এবং এটা উল্লেখ করছে শোয়েব আক্তার তার আত্মজীবনীতে। এর চেয়েও নারকীয় ঘটনা ঘটলো হচ্ছে ইডেনে এসেই আসলে ব্যাপারটা নোংরা একটা রূপ ধারণ করলো। ড্রেসিং রুমে দুইজনে কথা কাটাকাটির এক পর্যায়ে, এর এক পর্যন্ত তো কথাই বলতেছে না, আর ওই টেস্টে কথা কাটাকাটির এক পর্যায়ে দুজনে মানে একজন আরেকজনের গায়ে হাত তুলে ফেলে, এরকম একটা অবস্থা। শোয়েব আক্তার তার আত্মজীবনীতে লিখছেন যে আমরা তখন পালানোর জায়গা খুঁজে পাচ্ছি না। সর্বকালের সেরা দুইজন বোলার, আমাদের পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা দুই কিংবদন্তি, তারা পরস্পরের সঙ্গে নোংরা ভাষায় কথা বলতেছে এবং এমন কথা বলতেছে যাতে মনে হচ্ছে সন্ধ্যাবেলায় যে কোনো একজন ফ্লাইট ধরে করাচি চলে যাবে। যাই হোক, শেষ পর্যন্ত পরিস্থিতি ঠান্ডা হলো, ওই সিরিজ খেলেই ফিরলো তারা। এই অবস্থা কিন্তু চললো আরও কিছুদিন, মানে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস দুজনই জাতীয় দলে খেলতেছে, পরস্পরের সঙ্গে মিসবিহেভ করতেছে, দেখলে খোঁচা দিচ্ছে, পিঞ্চ করা কথাবার্তা মিডিয়াতে বলতেছে। এই অবস্থা চললো 2003 সাল পর্যন্ত। 2003 বিশ্বকাপ, 2003 বিশ্বকাপে ওয়াকার ইউনুস ক্যাপ্টেন এবং দুজনের পারফরমেন্স ততদিনে পুয়ার হয়ে গেছে। ওয়াকারের পারফরমেন্স তো বেশ খারাপ হয়ে গেছে, ওয়াসিমের পারফরমেন্স, ওয়াসিমের তো বয়সও হয়ে গেছে, ওয়াসিম বেশ বয়স পর্যন্ত খেলছেন। ওই সময় ওয়াসিম আর তার ধার খুঁজে পাচ্ছেন না, বা ইসে খেলতে আসলো, দক্ষিণ আফ্রিকায় ছিল বিশ্বকাপটা, বিশ্বকাপ খেলতে আসার পরে ওই বিশ্বকাপে পাকিস্তানও যাচ্ছে তাই পারফরমেন্স করলো, মোটেও ভালো কিছু ছিল না। ওইখানকার কথা পরে পাকিস্তানি খেলোয়াড়রা স্মৃতিচারণ করতে গিয়ে বলছেন ওই সময় 2003 বিশ্বকাপে পরিস্থিতিটা এরকম হলো যে শুরুতে ওয়াসিম রে ওয়াকার দলেই চাচ্ছিলেন না, পরে যখন ওয়াসিম দলে আসলেন তখন দলের একটা উল্লেখযোগ্য সংখ্যক খেলোয়াড় দেখা গেল ওয়াসিমের দলে গিয়ে যোগ দিছে, মানে দল পরিষ্কার দুইটা গ্রুপে ভাগ হয়ে গেল, এরা ওয়াকারের লোক, এরা ওয়াসিমের লোক। এরকম দৃশ্য আপনারা নাকি বাংলাদেশেও দেখছেন, এরা সাকিবের লোক, এরা তামিমের লোক। যাই হোক, বাংলাদেশেরটা সত্যি কিনা জানি না, কিন্তু এইটা সত্যি, এরা ওয়াসিমের লোক, এরা ওয়াকারের লোক, এরকম হয়ে গেল। কেউ কারোর সঙ্গে কথা বলে না, ওয়াসিম ওয়াকার তো পরস্পরের সঙ্গে কথাই বলে না, ওয়াসিম গ্রুপেরও কেউ ওয়াকারের গ্রুপের সঙ্গে কথা বলে না। এখন তাহলে কীভাবে চলবে? এভাবে তো 11 চলতে পারে না। তাহলে মাঝখানে দাঁড়ালো ইনজামামুল হক, একমাত্র তরুণ ইনজামামুল হক তখন দুই গ্রুপের সঙ্গে কথা বলে, দুই বসের সঙ্গেও কথা বলে, ওয়াসিম ওয়াকারের সঙ্গে। তখন ব্যাপারটা এরকম দাঁড়ালো যে আমাদের মিরাজরে নিয়ে যে কৌতুকটা প্রচলিত আছে যে তামিম বলে যে তোর বাইরে এটা বল, তো আসলে ইনজামামের ক্ষেত্রে পুরোপুরি সত্যি ছিল। ওয়াকার ইউনুস ইনজামামের হাতে বল দিয়ে বলতো যে তোর ওয়াসিম বাইরে বলে এবারে বল করতে। বুঝতে পারতেছেন সম্পর্ক কেমন খারাপ। এবং দুজনেরই লাস্ট ইন্টারন্যাশনাল ট্যুর ওইটা ছিল, ওই 2003 বিশ্বকাপ। তারপরে আর দুজনের কারোর ইন্টারন্যাশনাল খেলা হয় নাই। সেটা শুধু ওই নোংরা পরিবেশের কারণে তা না, দুজনের আসলে ফর্মও শেষ হয়ে গেছিলো, সময়ও পুরো আসছে। এরপর দীর্ঘদিন দুজনের সম্পর্ক আড়ষ্ট ছিল। একটা সময় ছিল যে দুজন কাছাকাছি বসে কমেন্ট্রি দিতে বাধ্য হয়েছেন, তারপরে দুজনের মাঠে দেখা হয়েছে, ওয়াকার বোলিং কোচ বা কোচ, ওয়াসিম ধারাভাষ্য দিচ্ছেন, ফলে দেখা হতো, হাই হ্যালো হতো, ক্যামেরার সামনে পোজও দিতেন, কিন্তু ভেতরে ভেতরে ঝামেলাটা ছিল। সবচেয়ে আনন্দের ব্যাপার, মানে আমি যখন এই কথাগুলো বলি তখন আসলে একজন প্রচণ্ড ওয়াসিম ভক্ত, প্রচণ্ড ওয়াকার ভক্ত হিসাবে বলি, এই পুরো গল্পটা বলতে খুব কষ্ট লাগে। যদি না গত বছর থেকে সব কিছু ঠিক হয়ে যেত, মানে ওই যে স্রষ্টা একটা হ্যাপি এন্ডিং তো রাখেন, জীবনটা তো আসলে ফেয়ারি টেল। আর যদি ফেয়ারি টেল না হয় তাহলে বুঝবেন যে এখন ওই যে শাহরুখ খানের কথা যে পিকচার আবি বাকি হয়, সেই পিকচার অবশেষে ফেয়ারি টেলে আসছে। গত বছর থেকে দুজনের দারুণ, গত বছর দুই ধরে দুজনের আবার দারুণ সম্পর্ক, দুজনে সম্প্রতি একটা দারুণ শো করছেন একসঙ্গে। কি চমৎকার, কি চমৎকার দুজনে ক্রিকেট বিশ্লেষণ করতে লাগলে, এরকম দুটো ক্রিকেট পণ্ডিত একসঙ্গে যখন কথা বলে, এখন আবার তারা কাঁধে কাঁধ দিয়ে হাঁটেন। এই তো বয়স তো আর তো মানে এমন তো না যে চিরকাল দুজনে বেঁচে থাকবে, এই পৃথিবীতে তো তারা থাকবে না। একসময় দুজনের নামই ইতিহাসে একদম সোনার অক্ষরে লেখা থাকবে, হীরার অক্ষরে লেখা থাকবে সর্বকালের সেরাদের তালিকায়। সেখানে এটাও লেখা থাকবে যে শেষ বয়সে তারা মিলে গেছিল, আবার কাঁধে কাঁধ দিয়ে হাঁটছে। ওই যে এর আগে একবার বলছিলাম দোস্ত দোস্ত না রাহা, সেই জিনিসটা বদলে গেছে, দুশ্মন আবার দোস্তে পরিণত হয়ে গেছে। এই দিনটার অপেক্ষায় ছিলাম। ওয়াকার আর ওয়াসিমরে নিয়ে এই গল্পটা বলার সবচেয়ে বড় শান্তি, তারা দুজন মিলে গেছেন। এখন আমার একটাই অপেক্ষা যে দুই বছরে একবার একসঙ্গে বাংলাদেশে পাই কিনা, একটু দেখলে দুজনে মাঝখানে দাঁড়ায় একটা ছবি তুলব, সেই দিনটার অপেক্ষা। ওয়াসিম ওয়াকার দুই লেজেন্ডকে স্যালুট।